হামজা বের হবার সময় অন্তু ড্রয়িং রুমে ছিল। আজ একটা জিনিস খেয়াল করল, হামজার ডান হাতের বৃদ্ধা আঙুলে ঠেলে ওঠা সেলাইয়ের দাগ খুব বেশি, যেন আঙুল কেটে পড়ে যাবার থেকে রক্ষা করতে কোনো সময় তাতে সেলাই দেয়া হয়েছিল। জয় বেরিয়ে গেলে অন্তু রিমির ঘরে গেছিল। ওরা দুজন আজ রাতে ফিরবে বলে মনে হয় না। রিমি তখন উদ্ভ্রান্তের মতো বসা। অন্তুকে পেতেই গড়গড় করে সব বলে বোধহয় নিজের ওপরে চাপা মারি বোঝাটা নামায়। অন্তু অনেকক্ষণ চুপচাপ বসেছিল। পুরো বাড়ি নিস্তব্ধ। নিচ থেকে লোহার ধাতব শব্দ আসছে ভেসে। নীরবতা ভেঙে অন্তু প্রথম যে কথাটা চট করে বলল, তাহলে তুলি আপুকে? রিমি আরেকবার হতবাক হয়ে তাকায়। ব্যাপারটা তার মাথাতেই আসেনি। সে হামজার মুখে কথাটা শুনে এতটাই হতবিহব্বল হয়ে পড়েছিল, আর কিছু ভাবার ফুরসত পায়নি। অথচ আজকাল অন্তুকে বিশেষ অবাক হতে দেখা যায় না, সে যেন সেসবের ঊর্ধ্বে চলে গেছে। অন্তু জিজ্ঞেস করে, আপনি হামজা সাহেবকে ভালোবাসেন কেন? রিমি অনেকক্ষণ চুপ করে থেকে বলে, মাঝে মধ্যেই আমাদের বাড়িতে এই গোমরামুখ বিশালাকায় লোকটা যেত। দোতলার সিঁড়ি থেকে বসার ঘর দেখা যায়। কেন যে দাঁড়িয়ে দেখতাম লোকটাকে। একটা কথা বেশি বলে না, এদিক ওদিক তাকায় না। এত শান্ত মানুষ, রাগ হতো কেন জানি। অথচ কোনো কারণ ছিল না, জানেন? আমি কি করে জানব যে লোকটা বেশ জানে তাকে এক পুচকে মেয়ে ভ্রু কুচকে দেখে। আবার এটাও জানে কি করে চট করে চোখ তুলে এক নজর দেখে সেই মেয়েকে কঠিন লজ্জায় ফেলে দেয়া যায়। দিল। আমি কাচুমাচু হয়ে গেলাম। ভূত দেখলে যেমন পা ভারী হয়, ওরকম আঠার মতো লেগে রইল পা জোড়া। মাঝে মধ্যেই যেত। যখন ঝন্টু বাবাদের বাসায় যেত, আমি বাহানা করে যেতাম। অথচ একদিন এই গভীর জলের মাছ লোকটা কি করল জানেন? কানাঘুষা শুনলাম, লোকটা প্রস্তাব দিয়েছে। বাড়িশুদ্ধ কেউ রাজি না এত বড় গম্ভীর লোকের সাথে আমার বিয়ে দিতে। ঝন্টু বাবা আর মাঝার ভাই দিয়ে দিল। আমি না করিনি। কেন করিনি কে জানে। ছোট বয়সে বউ হয়ে আসার পর থেকে লোকটার স্পর্শ, কথা, চোখের চাহনি আর তার ঘরনির কাজ করতে করতে কবে যে কঠিনভাবে আটকে গেলাম। জানেন, কোনোদিন বলেনি আমায় কিছু করতে। অথচ তখন বয়স ছোট ছিল। একটা তাগড়া পুরুষ, যে আমার স্বামী। তার তোয়ালেটা, লুঙ্গিটা এগিয়ে দেয়ার মাঝে যে শিহরণ আছে, তাতে বুক কাঁপত। আমায় বলতো, খাইয়ে দিতে। আমার ছোট্ট হাতের লোকমা লোকটার মুখে তুলে দেবার সময় শিরা-উপশিরার যে আন্দোলন, ও আপনি বুঝবেন না, আরমিন। লোকটা বাইরে গেলে অপেক্ষা করা, মুরগির বাচ্চার মতো তার বিশাল বুকের কোটরে গুটিসুটি মেরে শুয়ে থাকা, তার পছন্দের রান্নাটা করা, তার ছোট ছোট ধমক। রিমি হু হু করে কেঁদে ওঠে। অন্তুর খুব হাসফাস লাগছিল। অস্থির সে কত রকমই তো হয়েছে, এরকম অস্থিরতা নয় সেগুলো। বিষাক্ত অস্থিরতা। সে বুঝবে না এগুলো, রিমি বলল। ঠিকই তো। এসব সে কেন বুঝবে? জয় আর তার মাঝে হতে পারে বিয়ের খোতবা পড়ে শরীয়ত মতে বিয়ে তো হয়েছিল, জয়ের খিদে পেলে কাছেও টেনে নেয় জোরজবরদস্তি করে। তবে এইসব তো নেই তাদের মাঝে। অন্তু রিমিকে কান্নারত রেখে উঠে গিয়ে জানলার ধারে দাঁড়ায়। ঈশার নামাজ পড়ে মুসল্লিরা বেরোচ্ছে মসজিদ থেকে। অন্তু উদাস চোখে চেয়ে থাকে আলোয়াধারীর গোধূলিতে। জয়কে নিয়ে তার কেবল কৌতূহল আছে,
আর আছে মহাবিশ্বের মতো বিস্তৃত এক বিশ্ব ঘেন্না। লোকটা ভালোবাসতে জানে কি না জানে না অন্তু, কারণ সে সুযোগ দেয়নি। তবুও জানে জয় অন্তুর ওপর শুরু থেকেই উদার। নয়তো অন্তুর গোটা বংশ নির্বংশ করতে বাধা কোথায় জয়ের? সুযোগ দেয়া উচিত, একটু মায় পড়া উচিত জয়ের, অনেকটা পড়লেও দোষ নেই। একবার জয়ের বেঁচে থাকার, জগৎ সংসারে নিজেকে নিযুক্ত করার অথবা স্নেহ ভালোবাসার হাহাকারে ভিজে ওঠা উচিত। সে জয়কে আবিষ্কার করতে চায়, তারপর বিচার করতে চায়। তুলির ঘরে গিয়ে অন্তু তুলিকে জিজ্ঞেস করে, আপনার সাথে এ বাড়ির সম্পর্ক কি? তুলি হাসে, বের করে দেবে আমায়? ইচ্ছে অধিকার কোনোটাই নেই। জানতে চাই। জেনে কি? না জেনেও কিছু নয়, তবু জানা ভালো। আব্বুর অবৈধ মেয়ে। অন্তু চোখ বোঝে। এটা বাড়ি না ডাস্টবিন? সবার ভেতরে দোষ, আর সব এক বাড়িতে জোট বেঁধেছে। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনার নিজের মাকে চেনেন? তবু হামজা আপনাকে ভালোবাসে, উল্লেখযোগ্য ভালোবাসা না যদিও। এজন্যই কি আপনার এভাবে স্বামীর বাড়ি ছেড়ে আসা নিয়েও এ বাড়ির কারো মাঝে কোনো হেলদোল ছিল না? এমনকি আপনার বাপেরও? অন্তুর মনে হয় সে নরকে এসে পড়েছে, যার অবস্থান সভ্য সমাজ থেকে অনেক দূর। সমাজে বা মানুষের ভেতর ভেতর হহুত দৃষ্টিকটু শ্রুতিকটু ঘটনারা অবাধে ঘটে যায়, কানাকানি হলে বদনাম, নয়তো ওটাই সভ্যতার নামে চালিয়ে দেয়া হয়। এই তো বাড়িটাতে সবাই একসাথে বাস করে, অথচ মনে হয় এটা কোনো হোস্টেলের হলো যেন। একসাথে থাকা ছাড়া আর পরস্পরের মাঝে তেমন কোনো মেলবন্ধন থাকার নয়। অন্তু অবাক হতো, আজকাল সবকিছুর যোগসূত্র খুঁজে পায়। তরু সাহানার বোনের মেয়ে, তুলির মা হুমায়ুন সাহেবের উপস্ত্রী, হামজা কোথাকার কে, আর জয়। একমাত্র জয় আর হুমায়ুন পাটোয়ারি এ বাড়ির কেউ না কেউ। রাত 11টার পর ওয়ার্কশপ বন্ধ হয়ে যায়। অন্তু বারান্দা থেকে দেখে সব আলো নিভিয়ে সশব্দে শাটার ডাউন করে, যে যার মতো বিদায় নিচ্ছে কর্মচারীরা। মাঝরাত হয়ে আসে। অন্তু নামাজ পড়ে এদিক ওদিক পায়াচারি করে। রাত 1টার দিকে চাবিটা বের করে নিয়ে রিমির কাছে যায়। রিমির মানসিকতা বিধ্বস্ত, তা সত্ত্বেও অন্তু বলে, চলুন ঘরটা দেখে আসি। খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে? খুব খারাপ কিছু? ভালো না? তাহলে তো যাওয়াই যায়। বুঝবেন না কিছু? কৌতূহলবশে জিজ্ঞেস করবেন জয় ভাইয়াকে, এরপর হাঙ্গামা হবে আবার। আবার ঝামেলা হবে। হবে না, আমি আর নাক গলাব না, শুধু দেখব। দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন। আমি নিজেও জানি না কিছুই। তরুতুলির ঘরের দরজা আটকানো। শুয়েছে ওরা। দুজন যায় চুপচাপ। রিমি লম্বা বারান্দার শেষ প্রান্তে স্টোররুমের ডান পাশে দাঁড়ায়। উদাস স্বরে অন্তুকে বলে, আপনি যান। আমার ভালো লাগে না ওখানে যেতে। আপনারও লাগবে না। অন্তুর বুকে ধুকপুকানি ওঠে। হাতে শুধু একটা দিয়াশলাই, টর্চ আনেনি। কি বা দেখবে? খুব খারাপ কিছু? দেখে কি করবে? কি থাকতে পারে? কোনো অনৈতিক ব্যবসার জিনিস বা অন্য কি? জয় বলে, ওখানে ইস্পাত, লোহা ইত্যাদি থাকে। গোডাউন ওটা। লোহা গলানোর কাজ হয়। এই সরু বারান্দাটা গা ছমছমে।
ঠিক পুরনো ভূতবাংলোর নির্জন করিডোরের মতন। লাইট জ্বালাতেই অন্তু চমকে উঠল। আজব লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায়। অন্তু কোনোদিন জ্বালিয়ে দেখেনি। ভয়ও হচ্ছিল, সেখানে কোনো পাহারা নেই তো? না থাকার কি? হামজাজয় ঝানু লোক। আধারে লাল আলো আরো রহস্যময়তা তৈরি করছিল। অকারণেই অন্তু সেই দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতে। ওপাশে কারো আওয়াজ নেই, হয়তো পাহারা নেই। কেউ তো আসে না এদিকে। এই বাড়ির দোতলাতেই কেউ আসে না। বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ। তালাটা খোলার সাথে সাথে অন্তুর বুকটাও ধূপ করে ওঠে। আস্তে আস্তে দরজা ঠেলে সে। চোখ ধাঁধিয়ে যায়। কবরের মতো অন্ধকার। আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে। হাত বাড়ায়, টের পাবার চেষ্টা করে তার সামনে কিছু আছে কিনা। আশ্চর্য, পেছনের লাল আলো একরত্তিও এই দরজার ওপারের অন্ধকার কাটাতে সাহায্য করছে না। অন্তুর এত বুক কাঁপছে কেন সে বোঝে না। নিজেকে ধমক দেয় একটা। সামনে কালগর্ভের মতো অন্ধকার। বদ্ধ বাতাসে কেমন এক গুমটে ভোঁতা আওয়াজ কানে বাজে, সেটা খুব বিশ্রী লাগছিল। কমপক্ষে ৩-৪ মিনিট দাঁড়িয়ে থাকে অন্তু অন্ধকারটাকে চোখে সহনীয় করার উদ্দেশ্য। কিছু স্পষ্ট হল না, তবে অন্ধকার চোখে সয়ে গেল। সামনে দুকদম সমতল ভেবে পা রাখতেই পা ছিটকে যায়। চাপা এক আর্তনাদে আশপাশের কিছু চেপে ধরার চেষ্টা করে। ধরেও ফেলে কিছু একটা। চুপ করে দাঁড়িয়ে থাকে। বুক দ্রিমদ্রিম করে ঢোল বাজাচ্ছে যেন। বুকে হাত রেখে ওকে থামানো দরকার, নয়তো স্পন্দিত হতে হতে বেরিয়ে না আসে। যে তার গতি বেড়েছে। পায়ের অনুভবে টের পায় সে কোনো সিঁড়ির ওপর দাঁড়িয়ে, এবং হাতে ধরে আছে দুপাশের হাতল। অন্তু অবাক হয়। এটা সে কোথায় নামছে? পাতালে? কবরখানা? তখনই মাথায় আসে সে দোতলা থেকে আসছে। তাহলে এই সিঁড়ি নেমে কোথায় যায়? দোতলা থেকে নামলে নিশ্চয়ই নিচতলায় যায়। নিচতলায় ওয়ার্কশপ। সে তাহলে যাচ্ছে কোথায়? ওয়ার্কশপে? তার মানে অহেতুক সন্দেহ করে এত নাটক। অন্তুর রাগ হয় নিজের ওপর এক মুহূর্ত। দৌড়ে ফিরে যেতে পা টানে। তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলছে। সে ভয় পাচ্ছে, চরম ভয়। এবং মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিষয়টাকে কাটাতে চাইছে। গায়ে এক ধরনের শিরশিরে অনুভূতি হচ্ছিল। এটা অজানা ভয়ও হতে পারে। আসলেই সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে এই সিঁড়ি যদি নিচে নেমে যায়, অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোরে গেছে। এটা নিচতলার গুপ্ত সিঁড়ি। বাড়ির সামনের যে সিঁড়ি দিয়ে উপরতলায় আসা হয় সেটা মুখ্য। এটা গৌণ একটা রাস্তা। বাগানের সেই লোহার গেইটের কথা মনে পড়ল। তাহলে ওটা কি? ওটার পেছনে কি আছে? এক সিঁড়ি পিছিয়ে এসে দুপাশের দেয়াল হাতিয়ে বাতির সুইচ পেল। ঢালাই সিঁড়ি। দুপাশে সিমেন্টের বস্তা থেকে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ির এখানে ওখানে কত বাঁশ, ঢালাইয়ের যন্ত্রপাতি, চটের বস্তা ইত্যাদি ধুলো জড়ানো পড়ে থাকে, সেসব। অন্তু তবু নেমে যায়। কোনো আগ্রহ পাচ্ছিল না। এখানেও সুইচ আছে। আলো জ্বালায়। কিন্তু সিঁড়ি পার করে অন্তু বিস্ময়ে হা হয়ে যায়। একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট। এটা ওয়ার্কশপ নয়।
দোতলার মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর। তা কেবল ইটে গাঁথা। পুরো কাঠামো তৈরি, তবে প্লাস্টার রং কিছু নেই। ফেলে রাখা হয়েছে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে মেরে উঠছিল। লাইটে অল্প একটু আলোকিত হয়েছে। বাকিটা সেই রকম কবরস্থানের মতো নিস্তব্ধ, অবরুদ্ধ। রাত বাড়ছে প্রকৃতিতে। অন্তু আচমকা বিদ্যুতে শক খাওয়ার মতো চমকে ছিটকে দেয়ালের সাথে মিশে দাঁড়ায় একদম। বাচ্চা কাঁদছে। একজন নয়, অনেকে যেন। ভৌতিক সেই স্বর। এত করুণ। শরীরে কাঁটা দিয়ে ওঠে ওর। এই অবরুদ্ধ ইটের গাঁথুনির গোপন অ্যাপার্টমেন্টে ছোট মানুষের কান্নার আওয়াজ। অন্তু পাগলের মতো এগিয়ে যায়। গা ঘেমে ভিজে উঠেছে। চুলের খোপা খুলে কোঁকড়ানো লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে যাওয়ায় আরও গরম লাগছিল। খটাং করে একটা আওয়াজ হয় তার পা কিছুতে বেঁধে। কান্না থেমে যায়। অন্তু থমকায়। আর আসছে না কান্নার আওয়াজ। একটা রুমে উকি দেয়। দিয়াশলাই জ্বালায়। রুমে কিছুই নেই। বালির মেঝে, ইটের দেয়াল। অবাক করা বিষয় হল, জানালা নেই রুমের। অন্তুর মনে হচ্ছিল পেছনে বুঝি কেউ আছে। সে একা নয়। এত আধার। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটছিল। সাহস সবটুকু কোথাও বিশ্রাম নিচ্ছে যেন। শরীরে জোর পাওয়া যাচ্ছিল না আর। মৃত্যুপুরীতে এসেছে সে, পুনরায় এই ভাবনা মানসিকতাকে পুরো সম্মোহনগ্রস্ত করে রেখেছে। এক একটা রুম পেরিয়ে এসে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে। বিস্তৃত বিশাল অ্যাপার্টমেন্ট। পরের রুমটায় উকি দেয়। দিয়াশলাইয়ের আলোয় এ রুমের সুইচ পেল। আলো জ্বালাতেই দুকদম পেছায়। বিশাল কক্ষ। কমপক্ষে ২০ হাত দৈর্ঘ্য ও ১৫-১৬ হাত প্রস্থবিশিষ্ট ঘরে বিশাল বিশাল লোহার খণ্ড, দণ্ড, কি সব মেশিন পাতি, বিম। সারি সারি সব সাজানো। যেন লোহার খনিতে চলে এসেছে সে। আবার আসছিল সেই কান্নার আওয়াজ। অথচ কেউ নেই কোথাও। পশমগুলো অবাধ্যের মতো খাড়া হয়ে আছে, পা জড়িয়ে আসা আড়ষ্টতা। অন্তু তটস্থ হয়ে ওঠে। বাচ্চা কাঁদছে। আবার। বিশাল এই কক্ষটিতে ১৫ ওয়াটের একটি মাত্র হলদে বাতি জ্বলছে, একাংশ আলোকিত তাতে, তাও সামান্য। অন্তুর শরীরের লোমকূপে কাঁপ ওঠে। তবু সে গভীরে হারায়। এগিয়ে যায় সামনের দিকে। দুপাশের লৌহখণ্ডের মাঝ দিয়ে সরু রাস্তা। কক্ষের শেষটায় ফাঁকা। মোটা মোটা ইস্পাতের ধাতব খণ্ডের ভিড়ে এদিক ওদিক তাকায় অন্তু। এক কর্নারে একটা যেন কাটা হাত পড়ে আছে। অন্তু বিশ্বাস হয় না, বোধহয় চোখে ভুল দেখল। ছিটকে পিছিয়ে যায়। মানুষের কাটা হাত। কোনো ভুল নেই। অন্তু এগিয়ে যায়। হাতটা হাতে তুলে নেবার সাহস হয় না। আজ তার সব সাহস তলানিতে জমেছে। কেটে নেবার স্থান থেকে চুইয়ে পড়া রক্ত, ছিঁড়ে আসা শিরা উপশিরা, থকথকে কষানিগুলো শুকিয়ে গেছে। পুরুষের হাত। হাতের কবজিতে ঘড়ি। আঙুলগুলো থেতলানো। তাতে রূপার আংটি এখনো আছেই। অন্তুর বমি আসে, চোখ দুটো ঘোলা হয়ে ওঠে। সে কল্পনা করে, জীবন্ত অবস্থায় এই বিশালাকায় লোহার পাতের ওপর কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙুলের অস্থিসন্ধিগুলো ছুটিয়ে দেয়া হয়েছে। এভাবে হাতটাকে থেতলানো হয়েছে। লোকটা কতটা চিৎকার করেছিল? করেনি বোধহয়। কাপড় গুজে দেয়া যায় মুখে, অথবা এই বদ্ধ ঘর ছেড়ে আওয়াজ দোতলায় কেন উঠবে? অন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না।
সে মার্ডার তো দেখেছে। হামজা সীমান্তকে মেরেছে, আগন্তুক হুমায়ুন পাটোয়ারিকে মেরেছে। তখন কষ্ট হয়নি। কারণ কি? ওই দুই ভিকটিমের পাপ গাঢ় ছিল তাই। এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না? অন্তু ওঠে কোনো মতো। কয়েক পা এগোতেই বিকট দুর্গন্ধে মাথাটা ঘুরে আসে। এত বিশ্রী গন্ধ কিসের? অন্তু হতবাক হয়ে চেয়ে থাকে। লোহা গলানোর বিশাল বিশাল অনেকগুলি চুল্লি। বাইরে থেকে ওয়ার্কশপকে এতটাও বড় লাগে না যতটা এখানকার যোগান। তা বড়, তবে এতটা না বোধ হয়। আশপাশে বিভিন্ন ধরনের ফ্রেম ও যন্ত্রপাতি পড়ে আছে। ফ্রেমগুলো অস্ত্রের। ধাতব গলন ঢেলে লৌহ অস্ত্র বানানো হয় সেসবে। তার পাশেই গলিত মাংসপিণ্ড। মানুষের দেহ থকথকে জেলির মতো পড়ে আছে। মানব দেহের আকার নেই সেসবে। অন্তু শক্ত করে নাক চেপে ধরে ওড়নায়, তাতে শ্বাস আটকে আসে। তবু গলিত মাংস পচার গন্ধ নাকে মুখে ঢুকছে। মানুষের দেহ পুড়ে ঝলসে কুকড়ে উঠেছে। তাতে ছত্রাক বাসা বেঁধেছে, আরও ক্ষয় হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। লোহা গলানো হয় প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। মানবদেহের সহনশীলতা কতই বা, কমবেশি 45 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই চুল্লিতে মানুষের শরীর ঝলসানো হয়েছে। গলিত লোহার লাভা ঢালার জন্য হাতল বিশিষ্ট পাত্র, যা লোহার দণ্ডে চেপে ধরে গলিত ধাতু ঢালা হয় ধাঁচে। ঝলসানো মাংস পচেছে এখানে থেকে। আচ্ছা, এখানে কি কর্মচারীরা আসে না? শুধু জয় আর হামজা আসে? আন্দাজ করা যায় এখনো কক্ষের অর্ধেকটার বেশি বাকি। পুরোটা অন্ধকারে ছেয়ে আছে। অন্তু সুইচ খোঁজে। তার শরীর ঘেমে চুপচুপে হয়ে উঠেছে। হৃদযন্ত্রের ধরাস-ধরাস আওয়াজটা কঠিন অস্থিরতার জানান দিচ্ছে। অন্তুর দেয়াল ঘেঁষে বসতে চায়, পারে না। পাশেই মানুষের ঝলসানো মাংস, হাড়, চুল, কাটা হাত, জাহান্নামের মতো আগুন জ্বলার চুল্লি পড়ে আছে, ফায়ার পাইপগুলো কালশিটে ধরা। মেটাল বার্নার মেশিন এখানে কেন, অন্তু বুঝল না। বড় কোনো কারবারের গোডাউন হিসেবেও এটা ব্যবহৃত হয় হয়তো। অন্তু চোখ বুজে থাকে কিছুক্ষণ। নিস্তব্ধ চারপাশ, শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা নেই এই বদ্ধ ধাতব বেষ্টনীর মাঝে। দম ঘুরছিল খুব। আবারও আচমকাই অন্তুর মনে হলো, সে ছাড়াও আরো কেউ শ্বাস ফেলছে। কেউ নয়, কারা বুঝি। অনেকের শ্বাসের আওয়াজ। আটকে থাকা শ্বাসের আওয়াজ। কারা বোধহয় দেখছে ওকে, জলজলে চোখে। কিন্তু তাকে দেখে চুপটি করে আছে। শ্বাস আটকে তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ। অন্তুর দেহটা নেতিয়ে পড়তে চায়। আবার অস্ফুট স্বরে বাচ্চার কান্নার আওয়াজে অন্তুর শরীরটা ঝনঝন করে ওঠে। একবার গলা চিরে আওয়াজ বেরিয়েই যেন থেমে গেল। কেউ বুঝি চুপ করালো। মুখ চেপে ধরে। বিশাল এক গুমোট আলোবাতাসহীন কক্ষ। টিমটিম করে হলদে আলো জ্বলছে। এই কান্নার আওয়াজ সে বহুবার শুনেছে হয়তো। রুমের বারান্দায় দাঁড়ালে মাঝে মধ্যে এই আওয়াজই কি কানে যেত? জয় তখনই ওকে ভেতরে ডেকেছে, যে কোনো বাহানায় থাকতে দেয়নি বারান্দায় আর। অন্তু অন্ধকারে এগিয়ে যেতে যেতে প্রথমত একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার পেরেক পায়ের নগ্ন তালু ভেদ করে বিঁধল। কমপক্ষে 1 ইঞ্চ। অন্তুর মাথার চাঁদি ঘুরে ওঠে।
তীক্ষ্ণ আর্তনাদে কুঁজো হয়ে পড়ে অন্তু। দাঁতে দাঁত আটকে একটানে লোহাটা টেনে বের করে। গলগল করে রক্ত বেরিয়ে আসে, যেন ট্যাপের পানি ছাড়া হলো। আবার পা চালায়। বিভিন্ন সব যন্ত্রে অথবা কিসে পায়ের ত্বক ছিঁড়ে ফেরে যায়। সে থামে না। পুরো শরীরে বিষ ছড়ানো অস্থিরতা, যন্ত্রণা। অনেকটা এগিয়ে গিয়ে ৩-৪টা কাঠি একসাথে জ্বালায়। বেশ কিছুটা আগুনের বহরে সাদার সমারোহ চোখে ভেসে ওঠে। ঠিক বুঝে ওঠার আগেই কাঠির আগুন আঙুলে এসে লাগায়, কাঠি ছেড়ে দেয় অন্তু। এগিয়ে গিয়ে সুইচ দাবায়। আরেকটা হলদে বাল্ব জ্বলে ওঠে। মৃদু আলো, সামান্য একাংশ আলোকিত হয় তাতে কেবল। সামনে এক সারি সাদা। অন্তু চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে। পালা ধরা মানুষ। তারা সব ছোট মানুষ। 5 বছর থেকে শুরু করে বয়স, সর্বোচ্চ বছর 15-র বেশি নয়, একটারও বয়স। গায়ে সাদা পাঞ্জাবি সবগুলোর। মাথায় টুপি, পাঁচক্লির কওমি মাদ্রাসার টুপি পরা। জরাজীর্ণ হয়ে আছে সবগুলো। অন্তুকে দেখেই তারা সমস্বরে চেঁচিয়ে উঠে আরো জড়িয়ে বসে। এখানেও বড়গুলো ছোট কয়েকজনের মুখ চেপে ধরে আছে। কাঁদতে দিচ্ছে না। চোখে মুখে কিসের ভয়? পিপাসা, ক্ষুধা, আতঙ্ক, কাতরতা। সে কি নিদারুণ অসহায়ত্ব! ছোট্ট ছোট্ট মানুষ ওরা। এই মৃত্যুপুরীতে কি করছে? তারা বিস্ফোরিত চোখে দেখে। রোজ যে নারীটি তাদের 24 ঘন্টায় একবার খাবার দিতে আসে, সে নয়। এ তো অন্য কেউ। কে? রানী গোলাপি লম্বা কামিজের সাথে চওড়া একটা হালকা গোলাপি ওড়না জড়ানো শরীরে। হাতে দিয়াশলাই। ঘামে ভেজা মুখটা দেখে আন্দাজ করা যাচ্ছিল না ভেতরটা। অথচ চেহারাটা প্রথম দেখায় সুন্দরী, সুন্দরী বলে ওঠার মতো। চোখ দুটো গভীর, ঘন পাপড়ির অলস ঝাপটানিতে আত্মবিশ্বাস, অল্প বিস্ময়, কিছুটা হতাশা। ওরা আরো জড়িয়ে বসে, আরো জোরসড় হয়ে। ছোটগুলোর চোখের পানি শুকায়নি। অনবরতই কাঁদে ওরা। বড় যারা একটু, ছোটরা ওদের ঝাপটে ধরে বসে আছে। মুরগির বাচ্চাগুলোর মতো ওদের পাখার নিচে আশ্রয় চায় বোধ হয়। কবরখানার চেয়েও ভয়ানক এই অবরুদ্ধ কুটুরিতে, যে তিমির আধার, তাতে আটকে আছে এরা। কেউ কাউকে দেখেতেও পায় না বুঝি। দিনেও আলো আসে না সেখানে। ছোট্ট এক পুচকে মাথার এলোমেলো টুপিটা ঠিক করে কোনোমতো অন্তুকে বলে, একটু পানি দিবে? পানি পিপাসা, আমি একটু পানি খাব। অন্তুর বুকের ভেতরটা এক মোচড়ে উলটপালট হয়ে ওঠে। ধপ করে বসে পড়ে মেঝেতে। ওরা পানি চায়, ওরা পিপাসার্ত। ওরা ছোট্ট ছোট্ট মানুষ। পায়ের ব্যান্ডেজ দিকে তাকিয়ে থেকেও অন্তু নিজের রুম, পা, ব্যান্ডেজ, আশপাশের কিছুই যেন দেখছিল না। চোখের সামনে পর্দা পড়েছে। আলোয়াধারীর ভিড়ে হলদে বাতির টিমটিম আলোর পর্দা। রিমি জ্বর মেপে গেছে 103 ডিগ্রি ফারেনহাইট। মাঝে মধ্যেই কাঁপুনি দিয়ে জ্বরের তোপ বাড়ছে। চোখ দুটোতে বিষের মতো জ্বালা ধরেছে। সেসব গায়ে লাগছিল না অন্তুর। সে যেন অচেতন এখনো। কিভাবে রুমে এসেছে তা ঠিকমতো মনে পড়ছে না। রিমি ধরে এনেছিল, এটুকু মনে আছে আবছা করে। ওরা পানি চাইছিল। অন্তত পানি নিয়ে যায়নি। সেই সামনে বসে পড়েছিল আস্তে করে। দেহটা থরথরিয়ে কাঁপছিল। ওদের চোখে মুখের সেই কাতরাতঙ্কিত চাহনি।
অন্তুর শরীরটা নেতিয়ে পড়তে চায়। জিজ্ঞেস করতে জিহ্বা সরে না, তোমরা কারা? এখানে কেন? অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করেছিল, তোমরা কি মাদ্রাসায় পড়ো? হাফেজিয়া মাদ্রাসায়? একজন মাথা নাড়ে, সায় দেয়। অন্তু আবার চুপ। সে এ বাড়িতে এসেছে মাস কয়েক হল। প্রথমবার এদের কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের পর জয় আমির যেদিন রাজধানী থেকে ফিরল, সেই শেষ রাতে। এরপর বহুবার শুনেছে, এদিকে আসা যাওয়াও দেখেছে ওদের। সেদিন এদের ধরে আনা হয়েছে ঢাকা থেকে ফিরে। রাজধানী থেকে অর্ডার পেয়ে এসব করছে এরা। তোমাদের কবে আনা হয়েছে এখানে? কয়েকদিন আগে। অন্তু ভাবে, তাহলে তখন কাদের কান্নার আওয়াজ অল্পস্বল্প উপরতলায় যেত? এদের আগেও আরও আনা হয়েছিল। আজ প্রায় 2 সপ্তাহ যাবৎ জয়হামজার পায়ের সুতো ছিঁড়েছে। রাত দিনের ঠিক নেই, ছুটছে ওরা। অন্তু উঠে দাঁড়াতে চায়। পা টলছে, অসহ্য যন্ত্রণায় অসাড় হয়ে এসেছে পাটা। শক্তি নেই চলার। চুপচাপ বসে থাকে শ্বাস আটকে। বাচ্চাদের মুখে আতঙ্ক কমেছে। অন্তু জিজ্ঞেস করে, তোমরা কারা? বয়স 15-র মতো একটা ছেলে। দৃষ্টি অস্তমিত তবু দৃঢ় স্বরে জানায়, শিবিরের ছেলে আমরা। কথাটা বলতে পেরে যেন সে খুব গর্বিত। নাম কি তোমার? আব্দুল আহাদ। তুমি হাফেজ? হ্যাঁ। কয় পারার? কোরআন কয় পারা? অন্তু চেয়ে দেখে আব্দুল আহাদের দিকে। প্রথম থেকে ওকে লক্ষ্য করছে অন্তু। চোখে ভয় নেই আর সবার মতো। সেই যেন সবার জন্যই চিন্তিত। অন্তু বলে, 30 পারা। আমি সেই 30 পারা কোরআনের হাফেজ। তোমাদের কেন ধরে আনা হয়েছে জানো? জানবো না কেন? কেন? ওরা ভয় পায় আমাদের। ওরা ভয় পায়? কিসের ভয়? অন্তু একটু অবাক হয়। আমরা বড় হলে এক একটা শিবিরের ছেলে হব, ওদের বিরোধী দলের কর্মী ভারী হবে। কিন্তু আমাদের মারলে আমাদের আমিররা ফুটবল হয়ে পড়বে। তারা ফুটবল হচ্ছে না? কারাগারে পুড়ে দেয়, ফাঁসি দিয়ে দেয়, গুম করে দেয়। ট্রাক ভরে তুলে নিয়ে যাইয়ে গুলি করে মেরে রক্ত ধুয়ে ফেলে। ফুটবল হয় না আবার? এত কিছু করছে, কি বা করতে পারছে? অন্তু চুপ করে বসে থাকে। আব্দুল আহাদের মুখের দিকে চেয়ে থাকতে ভালো লাগছে তার। দাড়ি গোফের রেখা দেখা দিয়েছে, তবু মুখটা কচি। সেই কচি মুখে এত সব ভারী কথা। ধর্মবিশ্বাসের শক্তি? সৃষ্টিকর্তার প্রণীত বাণী বুকে ধারণের শক্তি? অন্তু ভাবে, সবাই তো ভালো হয় না। টুপিদারি পরা সবাই ভালো না, নামাজি সবাই ভালো না, হাফেজও সব ভালো না। কিন্তু বাকিগুলো? অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে 100-তে কয়টা ভালো আছে? বর্বর, মূর্খ, অসভ্য, জানোয়ার এক একটা। কিন্তু এদের মাঝে যদি 90 জনকেও খারাপ ধরা হলো, বাকি 10টা? এরা কি 10 জনও নৈতিকতা জানে না? যত যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সব এরা করে বেড়াচ্ছে। তার চেয়ে বড় কথা, যারা এখনো পাপ করেইনি, তাদের জান নিয়ে খেলাপাতি খেলার অধিকার কে স্বৈরাচারদের? ওরা নাবালক শিশুরা কি পাপ করতে পারে? হাজারো মায়ের বুক খালি করে,
ছোট ছোট মানুষগুলোর বুকের তাজা রক্ত মাটিতে মিশিয়ে দেশের অপরাধমুক্ত করে ফেলছে ওরা। তাহলে দেশে যা সব ঘটছে তা এদের মরা আত্মারা উঠে এসে করছে? বাকিরা বেহেশতের দূত হবে তাই। পলাশরা কারা? রাজনরা কারা? এরাই যদি সব পাপের ভাগী এবং শাস্তির দাবিদার হয়। অন্তু ভাবনা ছেড়ে উঠতে চায়। আব্দুল আহাদ চোখ নত করে রেখেছে। অন্তু জিজ্ঞেস করে, তুমি মরতে ভয় পাও না? ভয় পেলে কি মরণ মাফ? অন্তু এ কথার কি জবাব দেবে? জিজ্ঞেস করে, এসব কে শিখিয়েছে তোমাদের? কে শেখায়? মাঝরাতে যখন অল্প সময়ের জন্য ঘুমাতে যাই, খবর আসে কারা যেন মাদ্রাসা ঘিরেছে, পালা পালা ধরে তুলে নিয়ে যাচ্ছে। ওরাও তো মরবে। তার পরের পালা না হয় আমাদের। ভয় করে লাভ কি? সবাইকে এখানেই আনা হয়েছিল। এরা ছাড়া আর কি লোক নাই? কত লোক ওদের? সহপাঠীদের চিৎকার আর অসহায়ত্ব এইটুকু মানুষগুলোর মাঝে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে। এই আগুনে কি কোনো একদিন পুড়ে মরে যাবে না দেশের ক্ষমতাধর স্বৈরাচার? মানুষের দীর্ঘশ্বাস, অবিচার, অধিকারহীনতা, রাহাজানি, হাহাকার কতদিন? অন্তু উঠে দাঁড়াতে গিয়ে পায়ের সমস্ত স্নায়ু যেন একসাথে তীব্র উদ্দীপনায় ফেটে পড়েছিল। এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আব্দুল আহাদ এগিয়ে আসে। অন্তু চমকায়। দেখি, পা দেখি। অন্তু তাকায় আব্দুল আহাদের মুখে দিকে। চোখের দৃষ্টি নত, মুখটা গম্ভীর। তার জুব্বার প্রান্ত ছেঁড়া, ঝুলছিল। তা টান দিয়ে ছিঁড়ে নিয়ে অন্তুর পায়ে বেঁধে দেয়। অন্তু পায়ে হাত দেয়া থেকে বাধা দিলে বলে, আমি তো ছোট আপনার। কিছু হবে না। বেঁধে দিই। রক্ত পড়ছে। বাধা শেষ হলে বলল, এই অসময়ে কেন এসেছেন জানি না। আপনি কে তাও জানি না। ও একটু পানি খেতে চাচ্ছে অনেকক্ষণ ধরে। পানি আনেননি? অন্তুর বুকে শুল বিঁধল বোধ হয়। পানি আনেননি? বাক্যটা ফলার মতো বেঁধে বুকে। অন্তু ঝাড়া মেরে উঠে পড়ে। আব্দুল আহাদ ওকে ধরতে হাত বাড়িয়েও গুটিয়ে নেয়। অন্তু নিজে চেপে ধরে ওর হাতটা, ওর হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ছোট ভাই তো তুমি আমার। হাত ধরলে কি? মলিন হেসে বেরিয়ে আসে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বড়ঘর পার হতেই অন্তুর দম বেরিয়ে যাচ্ছিল। পা দুটো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অন্তু যখন দোতলায় ফিরে বড় বড় জগ ভরে পানি নিচ্ছিল, রিমি হায় হায় করতে এগিয়ে আসে, কি করছেন, আরমিন? পাগল হয়ে গেছেন? ওদের একবেলার বেশি পানি বা খাবার দেবার হুকুম নেই। কার হুকুম নেই? আপনার নরকের দেবতা, স্বামীদেবের? তা নাই থাকতে পারে, আপনিও পতিভক্তা নেউটা মেয়ে হতে পারেন। কিন্তু জানেন তো, আমি খুব পাপিষ্ঠা, আর স্বামীর অবাধ্য, অভিশপ্তা একজন স্ত্রী। আমার এসব মানার কথা নয়। আপনি বুঝতে পারছেন না। প্লিজ, এ বিষয়ে আর কিছু শুনতে চাই না। যদি আজ বাধা দেন, তো সুযোগ পেলে আপনাকেও ছাড়ব না। আর আমার বিশ্বাস, সুযোগ আমি পাবই। অন্তুকে তখন ঠিক মন্ত্রমুগ্ধের মতো লাগছিল, যেন তাকে বশ করা হয়েছে। জয় একগাদা বিস্কুট, কেক ইত্যাদি খাবার দাবার এনে রাখে ঘরে। অন্তু সেই সব এবং পানি ও টর্চ নিয়ে খুঁড়িয়ে নিচতলায় পৌঁছায়। ওরা খেতে চায় না, শুধু ওদের পানি চাই। বুক চৌচির পিপাসায়।
অন্তু খাওয়ায় ওদের। ওদের হাত বাঁধা নেই, তবু সম্ভব নয়। ঘুটঘুটে অন্ধকারে উঠে এসে সুইচ খুঁজে বাতি জ্বালায়। অন্তু বাতি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসে। পায়ের ব্যথায় মাথা ফাঁকা হয়ে আসছিল। বড় ঘরের বাইরে বিস্তৃত ফ্ল্যাট। নোনা ধরেছে ইটের গায়ে। কোথাও খানিক আলোর দিশা নেই। খসখসে ঢালাই মেঝে হলগ্রাউন্ডটাতে। তাতে পায়ের চামড়া খসে আসছিল যেন। এক পা ফেলতে পারছিল না। যেদিকে তাকায় অন্ধকারের সমুদ্র ঢেউ খেলছে। রাত শেষের দিকে। দুর্গের মতো দরজা জানলাবিহীন কুটুরি। টর্চের আলো সামনের দিকে সরু হয়ে পড়ছিল, তাতে আরও গা ছমছম করা পরিবেশ তৈরি হয়েছে। কারো পায়ের শব্দ পায় অন্তু। থমকে দাঁড়ায়। তার পেছনে কেউ হাঁটছে, তার সাথে পা মিলিয়ে। চোখ বুজে শরীরের শিরশিরানি অনুভব করল। পেছনে ফিরে তাকানোর সাহস হয় না। কেউ খুব কাছে আসছে, এগিয়ে এসে দাঁড়াচ্ছে। এরপর ফিসফিস করে অন্তুকে বলে, আপা, আমি আব্দুল আহাদ। ভয় পাবেন না। অন্তু আব্দুল আহাদের হাতটা চেপে ধরে শ্বাস ছাড়ে। বলে, তোমাদের কোনো পথ দিয়ে নিয়ে আসা হয়েছিল? তাতে কি? শুনি। চোখে পটি বাঁধা ছিল, মুখে কাপড় গোজা ছিল। গভীর রাতে আনা হয়েছিল এটুকু আন্দাজ আছে। আপনি এখানে কেন আসছেন আজ বারবার? তোমার খারাপ লাগছে? গম্ভীর হয়ে রইল আব্দুল আহাদ। জবাব না। দুজন মিলে ঘুরে ঘুরে দেখে পুরো ফ্লোরটা। এক কক্ষে সারি সারি মদের বোতল সাজানো, কেসে ভরা। উটকো গন্ধে নিঃশ্বাস নেয়া দেয়। একটুও পা দেবার জায়গা নেই মেঝের কোথাও। আব্দুল আহাদের শ্বাসপ্রশ্বাসের শব্দও ভৌতিক ঠেকছিল নিস্তব্ধ বদ্ধতায় অন্তুর কাছে। এত মদ! এগুলো পলাশের হোটেলের মনোরঞ্জনের মাল, এখানে রাখা আছে। টর্চের আলো সরু হয়ে পড়ে। সেভাবেই অন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘরটা দেখে ফিরে আসতে উদ্যত হয়ে আবার ঘুরে তাকায় চট করে। আব্দুল আহাদ শুধায়, কি? অন্তু মেঝেতে রাস্তা খোঁজে। মদের বোতলের কেসগুলো গিজগিজ করছে। ঘরের পশ্চিম কোণায় দরজা একটা। লোহার দরজা। অন্তু নিঃশব্দে কেস সরাতে চায়। ঠুকঠাক শব্দ তবু হচ্ছিল। অন্তু আব্দুল আহাদকে দাঁড় করিয়ে রেখে নিজে এগিয়ে যায়। লোহার ভারী দরজা চাপানো। অন্তু তা খুলে ফেলে আস্তে করে। ঠিক যেন বেকারির কারখানার মতো। অস্তমিত সূর্যের মতো জ্বলজ্বল করছে ভেতরটা। কড়া পাওয়ারের হলদে লাইট। অন্ধকারে লাইটের আলোতে গুমটে মারা অবরুদ্ধ ঘরটাকে দেখে অন্তুর আনন্দই হল। সে জীবিত চোখে নরক দেখে নিল। বেকারি কারখানার তুন্দুরিগুলো যেমন আগ্নেয়গিরির লাভার মতো জ্বলে, ঠিক তেমন তিমির অন্ধকারে হলদে আলো সেরকম পরিবেশ তৈরি করেছে। সেখানে মহিলাদের এক ঝাঁক নজরে আসছে। তারা অবাক হয়ে অন্তুকে দেখে। শুয়ে, বসে, হেলান দিয়ে আছে তারা, একে অপরের গায়ে ঢলে পড়ে বসে আছে তারা। তাদের সবার শরীরে এক টুকরো করে সাদা কাপড়। যেমনটা মেয়েরা গোসল করে তোয়ালে জড়ায় শরীরে, ঠিক সেভাবে দেহের উপরিভাগ দিকে রেখেছে যেন অনিচ্ছা সত্ত্বেও। এরাও পলাশের হোটেলের মাল সবগুলো। অন্তু শরীরটার ঝিনঝিন করে ঝাঁকি মেরে ওঠে। ভাগ্যিস আব্দুল আহাদ আসেনি, সে দেখত এই নারকীয় পরিবেশ। অন্তু বাকহারা হয়ে চেয়ে থাকে। সে টেরই পেয়েছিল না,
ওই বাচ্চাগুলো ছাড়াও এই বদ্ধ কুটুরিতে আরও প্রাণের অস্তিত্ব আছে। অন্তু বিছানায় শুয়ে শুয়ে ভাবার চেষ্টা করে, এইসব লেওয়াজের কারণেই কি পলাশ ও হামজা জয় একে অপরের দলকে এত সমীহ করে চলে? গাঢ় কারবার বন্ধন। এজন্য যত যাই হোক, যেমন আগুনই দপ দপ করে জ্বলে উঠুক, মোটেই তারা একে অপরের দলকে হিট করে না। সন্ত্রাসবাদ, রাজনীতিবিদ, স্বৈরাচার, নরহত্যাকারীরা মিলেমিশে একাকার হয়ে গেছে চারদিকে। দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন, সেই আগুনের আঁচ জনতাদের সবার গায়ে সবসময় না লাগলেও লেগে যায় কদাচিৎ। অন্তু জ্বরের ঘোরে বেশি ভাবতে পারে না। অবচেতনায় লুপ্তপ্রায় হয়ে পড়ে থাকে। জয় এলো রাত 12টার দিকে। তার চোখমুখ ক্লান্ত হলেও কিসের এক খুশির রেখা ঝকমক করছে। পরনে সিলভার রঙা ডেনিম, হাইবুটের সাথে গটগট শব্দ তুলে রুমে ঢুকল। এত অভিজাত ভদ্রলোকের মতো লাগেনি কখনো। খোঁচা খোঁচা দাড়ি অল্প বেড়েছে, ফ্রেঞ্চকাট চুলে খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখায় তাকে। রুমে ঢুকে প্রথমে অন্তুর দিকে তাকায়। ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আমার একদিনের বিরহ বইতে পারোনি? জ্বর বাঁধিয়ে বসে আছো? তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, সুর করে গাইল শেষটুকু। কথা শেষ না করতেই যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল, এত জোরে ঘর কাঁপিয়ে হেসে ওঠে হো হো করে। অন্তু চোখ খুলে তাকাল। হাসির তোড়ে নুয়ে পড়তে চায় জয়। পুরুষ মানুষ হাসলে গলাটা দারাজ হয়ে ওঠে কেমন। প্যান্ট ছেড়ে লুঙ্গি পরতে পরতে বলে, আমাকে কি তোমরা নিজের ওপর থেকে কনফিডেন্স কমাতে দেবে না? হ্যাঁ, শালা যা ভাবব তা হয়ে বসে থাকে, যা আন্দাজ করি তা আলবাত ঘটে যায়, খালি ভাবার দরকার, মিস নাই। সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে ছুঁড়ে উড়িয়ে দিল। প্রচুর গরম লাগছে। দরজাটা লক করে এসি অন করে অন্তুর সামনে এসে মেঝেতে উবু হয়ে বসে হাঁটু ভাঁজ করে। কপালে ও গলায় হাত রেখে আস্তে করে বলে, তো ঘরওয়ালি, অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গায় পা রেখে? অন্তু চোখ খোলে না। জয় মাথায় হাত বুলিয়ে দেয়, অগোছালো চুলগুলো হাতের ছোঁয়ায় গুছিয়ে দেয় আলগোছে। এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞেস করে, এত জ্বর বাঁধালে কি করে? ওষুধ খেয়েছ? অন্তুর চোখের কোনা দিয়ে পানি পড়ছিল। চোখ জ্বলছে, জ্বর এলে চোখ দিয়ে পানি পড়ে। জয় তা আঙুলের ডগায় মুছে সেই পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল, পা কেটেছে কিসে? ইস্পাত খণ্ডে। কতখানি কেটেছে? ওদের কেন ধরে এনেছেন? তিরতির করে কাঁপছে অন্তুর কণ্ঠস্বর। জয় উঠে বাথরুমে গিয়ে বালতি ভরা পানি ও মগ এনে মেঝেতে রাখে। অন্তুকে পাজাকোলে করে তুলে বিছানার একপাশ থেকে অপর পাশে নিয়ে যায়। হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অন্তুর মুখটা তার বুকে গোজা। মুচকি হাসে আনমনে। খুব সুখ সুখ লাগছে। হাজারো পাপের মাঝে কখনো সখনো পাপকে অবহেলা করতে সে গান গায়, গিটার বাজায়, আরও কত কি করে। আজাকাল সেসব বাদ দিয়ে অন্তুকে জ্বালায়। আড়াআড়ি শুয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করে, ডাক্তার আনব? এসেছিল। কি বলেছে? ওষুধ দেয় নাই? দিয়েছে। খাওনি কেন? অনেকক্ষণ ধরে পানি ঢালল জয়। জ্বর খানিক নামল কিনা বোঝা গেল না, তবে কপাল ও মাথাটা ঠান্ডা হল। জয় লুঙ্গির ওপর গলায় এক লাল টকটকে গামছা ঝুলিয়ে বাইরে বেরিয়ে যায়। কি সব হোটেলের খাবার কিনে আনে, অন্তুকে খাওয়াতে চায়।
সেই রুচি বা মানসিকতা নেই অন্তুর। জোর করে ওষুধ খাওয়ায়, সাথে একটা ছোট্ট স্লিপিং ড্রাগও। সারারাত অচেতন ঘুমালো অন্তু। তার হুঁশ নেই। জয় চেয়ার টেনে নিয়ে বিছানার পাশে বসে চেয়ে থাকে অন্তুর দিকে ঘন্টার পর ঘন্টা। কিউব মেলায় আনমনে। বিশাল ট্রমায় পড়ে গেছে মেয়েটা। তেজি মুখখানা একদম কুঁচকে গেছে। শেষ রাতের দিকে নিচতলার বড় ঘরে যায় একবার। সব ঠিকঠাক। খালি পানির জগ ভরে রেখে গেছে বাচ্চাগুলোর সামনে। জয় হাসল তা দেখে। বাচ্চারা ভয় পায় জয়কে দেখে। সেখান থেকে বেরিয়ে যখন মদের ঘরে গেল, মাথাটা গরম হল। সব এলোমেলো করে সাজানো। অন্তু অত সব বোঝেনি। মদের কেস সাজানো হয়েছে এখানে ক্রম অনুসারে। সে তো চেনে না। হুইস্কি, রাম, জিন, বিয়ার, ওয়াইন, ভোদকা ইত্যাদি মাফিক সাজিয়ে রাখা হয়েছিল। মহিলাদের ঘরে ঢুকবার পথ পেছনে দিকে। ওই রাস্তা দিয়ে বাগানের রাস্তা চলে গেছে লোহার ফটক পেরিয়ে। এদিক দিয়ে ঢুকেতে হয় ওই কক্ষে। অন্তু জানে না। মহিলাদের কামরায় আওয়াজ যেতেই ওরা থরথর করে কেঁপে ওঠে। ঢালাই মেঝেতে চামড়ার স্যান্ডেলের আওয়াজ, সাথে খোলা বেল্ট ঘেঁষে আসছে। এই আওয়াজ চেনে তারা। জয় আমির সাদা লুঙ্গির কুচি উঁচিয়ে ধরে এগিয়ে আসছে। লোকটা কিচ্ছু বলবে না, তাকাবেও না। তবু জয়কে ওদের চরম ভয়। ঘেন্না করে ভীষণ, ঠিক ডাস্টবিনে, আবর্জনার মতো। মানুষ হয়তো ড্রেনের পানিকেও অতটা ঘেন্না করে না, যতটা ঘেন্না জয় ওদের করে। ওরা সব একসাথে জড়সড় হয়ে দাঁড়ায়। জয় নাক কুচকে দেখে চারদিকটা। একটাবারও ওদের অর্ধবস্ত্রে অনাবৃত দেহটার দিকে তাকালো না। তার রুচি ভালো। যারা শরীর ঢেকে ঢুকে রাখে, সম্মানবোধ আছে, তাদের প্রতি তার আগ্রহ আসে। যারা খুলেই রেখেছে, তাদের আবার দেখার কি আছে? সস্তা দেহ, সস্তা মেয়েলোক। এই সব ধারণায় বিশ্বাসী জয় আমির পলাশের কাছে দারুণ খাতিরের লোক। মাঝে মধ্যেই হোটেল রুমে জয়কে মেয়ে নিয়ে ঢুকতে দেখে অভ্যস্ত মেয়েরা। অথচ শখ মিটলেই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবার এই নোংরা স্বভাবের জন্য ওর কাছে কোনো মেয়ে যেতে চাইত না। বিয়ের পর ধীরে ধীরে যাওয়া বন্ধ তার রেস্ট্রিকশন হহুত। প্রথমত করা নিষেধ হল, তাকে কোনোভাবেই চুমু খাওয়া যাবে না। এছাড়াও জড়িয়ে ধরা যাবে না, গা ঘেঁষা যাবে না, নির্লজ্জের মতো অঙ্গভঙ্গি দেখানো যাবে না। মেয়েলোকের বেহায়াপনা আর ঢঙে জয়ের গা জ্বলুনি রোগ আছে। সে নিজে যা করবে, সেটুকুই। এই নিয়ে পলাশ খুব হাসিমজা করত। একবার একটা মেয়ে জয়কে খুশি করার লক্ষ্যে অথবা টাকা হালাল করার উদ্দেশ্যে বোধহয় ওকে ঝাপটে ধরে চুমু খেয়েছিল। এক থাপ্পড়ে কান দিয়ে রক্ত বের করে রুম থেকে বের করে দেবার রেকর্ড আছে জয়ের। এসবে হোটেলে ভীষণ হাসাহাসিও লেগে যেত। মেয়েরা জয়কে ভীষণ ভয় পায়। যারা একটু লজ্জা পায়, সংকোচ থাকে ভেতরে, নতুন আসে, তাদের দেয়া হতো জয়ের সাথে। অন্যদিকে তাকিয়ে জয় জিজ্ঞেস করল, কেউ এসেছিল তোদের কাছে? এক মাগি আইছিল ক্যাডা জানি দেইখা গেল আমারে সকল রে। আর রেহাই হল না। জয় ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে কণ্ঠনালীটা চিপে ধরল দুই আঙুলে, আমার বউ সে। তোদের মতো স্লাট না। বল কে ছিল, বল 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 আমার বউ ওটা। কথা বল, শালি খানকির চেংড়ি। বল কে ছিল যেন? স্পিক আপ। আপনার পত্নী।
কথাটা উচ্চারণ করতে গিয়ে গালে রক্ত উঠে যাবার উপক্রম হল মেয়েটার। সেখান থেকে বেরিয়ে এসে মদের কেসগুলো ফের সাজালো। দুটো রামের বোতল নিল নিজের জন্য। আগামীকাল মদ ও মহিলাগুলো পৌঁছে যাবে পলাশের বাপের হোটেলে, রাজধানীতে। বড়ঘর পেরিয়ে আসার সময় পানির জগগুলো নিয়ে এলো। হামজা দেখলে পাছে রেগে যাবে, জয়কে ফুটবল ভাববে, বউয়ের খাতিরে দুর্বলতা প্রকাশ করতে নেই। বউকে লাই দেয়া পুরুষের জন্য খুব একটা ভালো কথা না। অন্তু তখনও ঘুমাচ্ছে। খানিক বাদে ফজরের আজান হবে। খুব গরম লাগছিল বড়ঘর থেকে ফেরার পর। হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যেতেই দেখল তরু খাবার বাড়ছে। মেয়েটার অভ্যাস কাটেনি, অথচ কথা বলে না। জয় নিঃশব্দে খাবারটা নিল। ভাত একটু কমিয়ে রাখল। খিদে নেই খুব একটা। তরুকেও কিছু বলল না। তাকে সকলেই ঘেন্না করে, তরু খালি করত না, এখন সেও করে। তাকে ঘেন্না করা এক প্রকার বিধান। মেয়েটা বিধান লঙ্ঘনে ছিল, এতদিনে লাইনে এসেছে। চুপচাপ চলে এলো ঘরে। আজ মনটা ভার লাগছে খুব। অল্প খাবারের মাঝেও পুরোটা খেতে পারল না। বমি আসছে। ঘুম নেই চোখে। বোতল খুলে নিয়ে বসল। শরীরটা ঝিমিয়ে আসছে। লুঙ্গি গুটিয়ে চেয়ারের ওপর গাহাত পা ছড়িয়ে বসে তাকিয়ে থাকল অন্তুর ঘুমন্ত মুখটার দিকে। নেশা হয়, অথচ মাতাল হয় না সে। মদও ভালো লাগছে না। জীবনটা ঘনিয়ে আসছে, বেশি দিন নেই। তাতে খুশি খুশি লাগে, আবার দুঃখ ঘিরে ধরে। আরমিন যা করছে তা ঠিক। অন্তুর চরিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনার সাথে খুব যায়। তবু সাবধানতার মার নেই। জেদ বেশি মেয়েটার। জয় তাকিয়েই রইল। চোখ ফেরাতে ইচ্ছে করে না। মুচকি হাসে সে। তার হহুত বৃদ্ধা ভক্ত আছে। তারা থুতনি ধরে জয়কে কমবার বলেনি, বউখান তোর সুন্দরী হইব লো ছেঁড়া। মিথ্যা বলেনি। বউ তার চরম সুন্দরী, সাথে চরিত্রের বৈশিষ্ট্যও কারাক। ফর্সা মুখের নিচে থুতনি থেকে গলা ছড়িয়ে অন্তুর বুকের জায়গাতে মাতাল হাওয়া লাগল জয়ের গায়ে, যা সে মদে পাচ্ছিল না। ইচ্ছে করল বিছানায় গিয়ে কাছে টেনে নিয়ে শুয়ে পড়তে। গেল না। জাগ্রত থাকলে তো কাছে যাওয়া পছন্দ না তার বউয়ের। মাঝে মধ্যেই যখন রাতে ওকে কাছে পেতে ইচ্ছে করেছে, জোর করতে হয়েছে। শেষ পর্যন্ত হার মানলেও তা হতো ধর্মের দোহাই দিয়ে। স্বামী নারাজ হলেই লানত, এইসব দোহাই। অচেতন অবস্থায় কাছে যাওয়াটা সুযোগ নেয়া হয়। জয়ের সে অভ্যাস নেই। সে মানুষের সামনে ছিনিয়ে নেয় অথবা জিতে নেয়। চলবে।